আচ্ছা, এই হচ্ছে গ নাম্বার ছিল। তাহলে গ নাম্বারটা বুঝতে পারছো? জি স্যার। কঠিন কিছু না। তোমার কেন্দ্রমুখী বলের সূত্রই হচ্ছে এটা, যে তোমার এফ সি হুম। ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড আর। ওকে। তো কেন্দ্রমুখী বল কেন হচ্ছে এই জিনিসটা কিন্তু বোঝাটা কঠিন কিছু না। কারণ দেখো, একটা বাঁকের রাস্তা যদি হয়, একটা রাস্তা যদি বাঁক নেয়, হ্যাঁ, একটা রাস্তা যদি এভাবে বাঁক হুম। নেয়, তাহলে অল্প একটু বাঁকও যদি নেয়, তুমি কিন্তু ধরে নিতে পারো ওইটা একটা বৃত্তাকার পথ। ওটা একটা বৃত্তাকার পথ ধরে নিতে হ্যাঁ। পারো। তাহলে ওটা বৃত্তাকার পথ যদি ধরো, তাহলে তার কিন্তু অবশ্যই একটা সেন্টার আছে, তাই না? ওই সেন্টার থেকে, যে এটা সেন্টার ধরো আছে। গাড়ি, তাহলে এই সেন্টার থেকে যে গাড়ির যে দূরত্বটা, সেটাই হচ্ছে মূলত হুম। কি, ব্যাসার্ধ। ঠিক আছে, সেটাই মূলত হ্যাঁ। বাঁকের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এই জন্য আমাদের কেন্দ্রমুখী বল কাজ করবে। তো কেন্দ্রমুখী বল হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইড আর। ওকে। তো এটা ছিল আমাদের গ নাম্বার। তো এরপরে হচ্ছে আমরা ঘ নাম্বারটা করব। তাহলে ঘ নাম্বারটা করি আমরা। স্লাইড নিউ। ওকে। এই যে তোমার কথা শোনা যাচ্ছে সাফিয়া, তোমার কথা রেকর্ড হচ্ছে। আচ্ছা। অয়ন, দেখা যাচ্ছে নতুন স্লাইড? জি স্যার, দেখা যাচ্ছে। চড়ুই পাখি আসছে যাও দিতে, আমরা চড়ুই পাখির অঙ্ক করি। আচ্ছা, দেখো, ঘ নাম্বারে বলছে যে সুমন রাস্তার বাঁকটিতে নিরাপদে গাড়িটি চালাতে পারবে কিনা। এটা সুমন আর আল্লাহ পাক ভালো জানেন। ঠিক আছে। আচ্ছা। তো এখন তোমার, আমরা যে কাজটা করব, যে এই যে এই কন্ডিশন গুলার ক্ষেত্রে, হ্যাঁ, তো এটা যদি আমি আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে এরকম হবে যে টেন থিটা সমান, আমরা একটা সূত্র জানি যে টেন থিটা সমান ভি স্কোয়ার ডিভাইডেড আর জি। টেন থিটা সমান ভি স্কোয়ার ডিভাইডেড আর জি। এবং ওকে। এই সূত্র অনুযায়ী থিটাটা হলো ব্যাংকিং কোণ। হ্যাঁ। থিটাটা হচ্ছে ব্যাংকিং কোণ। তো ব্যাংকিং কোণটা অ্যাকচুয়ালি কি, যে ব্যাংকিং কোণটাই যে এটাই কিন্তু, দেখো, একটা রাস্তার, এই যে একটা বাঁকের রাস্তা যদি হয়, একটা বাঁকের রাস্তা হুম। যদি হয়, তাহলে রাস্তার এক প্রান্ত একটু ঢালু থাকে, সামান্য 2 ডিগ্রি 3 ডিগ্রি, অনেক কম, যেটা চোখে ধরা পড়ে না অনেক সময়। তো হাইওয়ে রোডে হুম। দেখবা যে একটা বাঁক যে নেয় এরকম রাস্তায়, তোমার এক প্রান্ত একটু নিচু করা থাকে, আরেক প্রান্ত একটু উঁচু করা থাকে। তো এই যে যত কোণে করা থাকে সেই কোণটাই হচ্ছে মূলত ব্যাংকিং কোণ। এবং আমরা কিন্তু যখন রাস্তায় হচ্ছে বাঁক নেই, হ্যাঁ, তখন কিন্তু হ্যাঁ। আমরা কেন্দ্রের দিকে হেলে পড়ি। তুমি কি কখনো সোজা বাঁক নিতে পারবা ঠিক মতো? অবশ্যই তোমাকে না, সাইকেল না। দিয়ে, ধরো যদি বাঁক নাও, তাহলে কিন্তু তোমাকে একটু হেলে পড়তে হবে, তাই না? হ্যাঁ। সাইকেলটা সহ একটু জি। হেলে পড়তে হবে। তো আমরা এই যে যতটুকু কোণে হেলে পড়ি, তো এই কোণটা ধরো ব্যাংকিং কোণ, এই কোণটাও ব্যাংকিং। তো আমরা যদি আর কি রাস্তার ব্যাংকিং কোণের সাথে আমাদের ব্যাংকিং কোণটা মিলে যায়, তাহলে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট বেগ পর্যন্ত, মানে যে এই ভিটা বুঝায় এখানে, এই ভিটা হচ্ছে সর্বোচ্চ নিরাপদ বেগ। হুম। এই ভিটা হচ্ছে সর্বোচ্চ নিরাপদ বেগ। এটা হচ্ছে সর্বোচ্চ নিরাপদ বেগ। তুমি কি ফিজিক্সের বইটা নিয়ে আসছো? তুমি আসো। আচ্ছা, তাহলে এই ভি হচ্ছে সর্বোচ্চ নিরাপদ বেগ। আচ্ছা। হুম। তো এই আর হচ্ছে কি, বাঁকের ব্যাসার্ধ। বাকের আর বাদ। হচ্ছে বাঁকের ব্যাসার্ধ। আর জি মানে অভিকর্ষ ত্বরণ। তো এখন এই সূত্র দিয়ে আমরা
আমাদের টার্গেট হচ্ছে ভি বের করা। ভি বের করা, তো ভি যদি বের করি তাহলে হয় রুট ওভার তোমার আর জি ইন্টু টেন থিটা, এটা হয়। আচ্ছা, এখন আমরা থিটাটা কিন্তু জানি না। তো আমরা কিন্তু এইখানে একটা সূত্র নিতে পারি যে এই যে এই চিত্রে তোমার এটা যদি ডি হয় আর এটা যদি এইচ হয়, উচ্চতা এইচ, রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কতটুকু উঁচু এটা যদি এইচ হয়, আর রাস্তার হুম। প্রস্থটা যদি হয় ডি, তাহলে এখান থেকে একটা সূত্র নিতে পারি হচ্ছে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ মানে এইচ বাই ডি। ঠিক আছে, এই এইচ বাই সূত্রটা ডি। নিতে পারি যে সাইন থিটা সমান এইচ বাই ডি। তো একটা জিনিস খেয়াল করে দেখবা যে থিটা ক্ষুদ্র হলে, এই যে থিটা ক্ষুদ্র হলে সাইন থিটা আর টেন থিটা প্রায় সমান হয়। তো কিভাবে এক্সপেরিমেন্ট করতে পারো, তুমি ক্যালকুলেটরে সাইন 2 ডিগ্রি বা 3 ডিগ্রির মান দেখো কত পায়, এবং ক্যালকুলেটরে তুমি টেন 2 ডিগ্রি দেখো, দুইটা প্রায় কাছাকাছি হয়, তাই না? দুইটার মানই প্রায় সেম, সেম। দশমিকের অনেক ঘর পরে যায় হচ্ছে ডিজিট গুলো চেঞ্জ হয়। আচ্ছা, তো এখানে আচ্ছা। যেহেতু কোনটা ক্ষুদ্র, তাহলে আমরা বলতে পারি এই যে টেন থিটা আমরা নিচ্ছি, এই যে এই টেন থিটা আর সাইন থিটা আসলে একই কথা, সেম জিনিসই বলতে পারি। তো এটা হুম। যদি বলতে পারি যে টেন থিটা আর সাইন থিটা প্রায় সমান, তাহলে তো আমরা এটাও লিখতে পারি যে ভি স্কোয়ার, হ্যাঁ মানে টেন থিটা সমান সাইন থিটা, অথবা ভি স্কোয়ার ডিভাইডেড আর জি সমান এইচ বাই ডি, এটাও লিখতে পারি, ওটা দিয়েও সূত্র জি ভাই। তৈরি করতে পারি। তো আচ্ছা, আমরা এইখানে দেখো আমাদের যেহেতু উচ্চতা দেওয়া আছে এইচ, এইচ কিন্তু দেওয়া আছে কোশ্চেন। এই যে দেখো হুম। রাস্তার দেওয়া এক আছে। কিনারা থেকে আরেক কিনারা হচ্ছে 0.5 মিটার, তাহলে উচ্চতা এইচ দেওয়া আছে। আর তোমার এইখানে রাস্তাটি 4 মিটার চওড়া, এই যে দেখো রাস্তাটি 4 মিটার আচ্ছা। চওড়া, তার মানে এখানে হচ্ছে ডি দেওয়া আছে। ঠিক আছে, হুম। ডিও দেওয়া আছে, এইচও দেওয়া আছে। এই সূত্রের মাধ্যমে আমরা থিটাটা বের করবো। তাহলে এখানে যে সাইন থিটা সমান এইচ বাই ডি, এইচ হচ্ছে 0.5 আর ডি হচ্ছে কত, 4 মিটার। ঠিক আছে, এটা করে আমরা থিটা বের করব, তাহলে অতএব থিটা ইকুয়াল টু হবে, অতএব থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স, কত আসে এটা, ডিরেক্টলি করেছো তাই না? আচ্ছা ধরো 0.ডিভাইডেড হচ্ছে 4, তাহলে এটার রেজাল্ট আসে কত, 7.18। আচ্ছা, 7.18 ডিগ্রি। তো এখন আমরা এই সূত্রটা এখানে বসায় দিই, যে এই মানটা, এই যে রুট ওভার আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে 150 মিটার, তাহলে 150 ইন্টু 9.8 ইন্টু টেন থিটা, তার মানে হচ্ছে টেন, 7.18। ওকে। 13.6 মিটার পার সেকেন্ড, 13.6 মিটার পার সেকেন্ড। তো এই সূত্রে যে ভি বের করলাম, এই ভিটা কি, এই ভিটা তো এই যে সর্বোচ্চ নিরাপদ বেগ, তাই না? এই সূত্রের হ্যাঁ। ভিটা হচ্ছে সর্বোচ্চ নিরাপদ বেগ। তাহলে ওই রাস্তায়, ওই পাহাড়ি রাস্তায় সর্বোচ্চ নিরাপদ বেগ হচ্ছে 13.6 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা দেখেছি যে এই সুমন নামক যে ভদ্রলোক, সে কিন্তু তোমার 60 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চালাচ্ছে, যেটার মান আসে প্রায় 16.67 মিটার পার সেকেন্ড। দেখো সে কিন্তু নিরাপদে চলার যে বেগ তার চেয়েও বেশি বেগে গাড়ি চালাচ্ছে, তার মানে এই হুম। ভদ্রলোক কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে নিরাপদে গাড়িটি চালাতে পারবে না, অ্যান্সার হচ্ছে নিরাপদে চালাতে পারবে না। পারবেন। তুমি আবার লিখে দিবা না যে পারবেন। সে অ্যাক্সিডেন্ট করবে, মারা যেতে পারে, হ্যান ত্যান, এগুলো লিখবা না। কারণ সে তার হাতে কন্ট্রোলিং ভালো থাকলে সে এত বেগে চালায়ও যেতে পারে, সমস্যা নেই। ঠিক আছে, এই জন্য লিখবা যে নিরাপদে চালাতে পারবে, নিরাপদ হবে, সেফ হবে। ঠিক আছে, এই জন্য দেখবা যে হাইওয়ে রাস্তায় কিন্তু তোমার একটা স্পিড লিমিট দেওয়া থাকে। ঠিক আছে, এত হ্যাঁ। কিলোমিটার পার আওয়ার, কারণ ওই রাস্তার বাঁক অনুযায়ী একটা লিমিট থাকে স্পিডের। ঠিক আছে,
আচ্ছা, তো এই নিয়ে আমরা আলোচনা থিওরি ক্লাসে করেছিলাম, আমরা সৃজনশীলটা করলাম। আচ্ছা, অয়ন তোমার হচ্ছে, এই তোমার কি কাজ ক্ষমতা শক্তি আছে? হাফিয়ালি ফাইনালি তো ফুল থাকার কথা না? ফুল বই থাকার কথা। তোমার আছে না কাজ ক্ষমতা শক্তি? 2 3 4, আচ্ছা, 4 নিউটনীয় বলবিদ্যায় আরেকটা টপিকস আছে যেটা কাজ ক্ষমতা শক্তির সাথে রিলেটেড। তোমার একটা টপিকস আমি আচ্ছা একটু দেখাই, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা স্যার, 6 কি শুরু করছেন? 6 অধ্যায়? 6 অধ্যায় মহাকর্ষ বিকর্ষ। হ্যাঁ। মহাকর্ষ বিকর্ষ তো করাইছিলাম, ও করাইছিলাম। আচ্ছা, ওইটা। একবার একবার করাইছি তোমার। ও চাইলে আচ্ছা। আরেকবার করাইতে পারি, সমস্যা নেই। 6 আছে তোমার? হ্যাঁ, 6 7 10। 10 তো শেষ, 6 7 বাকি আছে। হ্যাঁ, আর 10 5। শেষ। আচ্ছা, সমস্যা নেই, আমরা ওটাও করবো না। ওকে স্যার। আচ্ছা, আমাদের একটা কন্ডিশন হচ্ছে তোমার এরকম, যে একটা গাড়ি, ধরো তোমার এখান থেকে একটা গাড়ি হচ্ছে তোমার এখানে আসবে, ঠিক আছে? তো হেলানো তো। হুম। তো এটা কিন্তু চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 দুইটাতেই কমন একটা টপিক, ঠিক আছে? এই 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 টপিকসটা। তো হুম হুম। কেন কমন এটা আমি বলতেছি। আচ্ছা, এখানে দেখো, এটা হচ্ছে থিটা কোণ, এটা হচ্ছে হেলানো তলের অঙ্ক, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে হেলানো তলের অঙ্ক। ধরো একটা রাস্তা তোমার মানে উপর থেকে নিচে আসতেছে, তার মানে থিটা কোণে হেলানো, ঠিক আছে? ঘটনাটা তো বুঝছো। ধরো এটা, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ধরো 30 ডিগ্রি। স্ক্রিন দেখা যাচ্ছে ওকে। অয়ন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে 30 ডিগ্রি করে একটা রাস্তা হেলানো আছে, এবং একটা বাস বা একটা গাড়ি, ধরো এটা এ বিন্দু, ধরো এ বিন্দুতে, যেটা হচ্ছে এ বিন্দু, তো এ বিন্দুতে তার বেগ ছিল ধরো তোমার 20 মিটার পার সেকেন্ড। এ বিন্দুতে তার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। এখন কোশ্চেনে বলা হয়েছে যে সে ব্রেক চাপলো, তো ব্রেক চাপার ফলে সে হচ্ছে, এই যেটা ধরো বি বিন্দু, তো বি বিন্দুতে এসে থেমে গেল। আচ্ছা, বি বিন্দুতে যদি থেমে যায়, তাহলে তার শেষ বেগ কি হবে? 0। হ্যাঁ, শূন্য। আচ্ছা, থেমে গেছে মানে বেগ 0। তার আদি বেগ কত ছিল? বিশ 20 মিটার পার মিটার। সেকেন্ড তার আদি বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, আর তার শেষ বেগ হচ্ছে 0। আচ্ছা, তো এরপরে তোমার বলে দিল থিটা হচ্ছে 30 ডিগ্রি। তো কোশ্চেনে বলছে বাধা দানকারী বলের মান কত। আর এই বস্তুটার ভর দেওয়া আছে, মানে গাড়িটার ভর দেওয়া আছে ধরো তোমার 2000 কিলোগ্রাম। ধরো গাড়িটার ভর দেওয়া আছে হচ্ছে 2000 কেজি। আচ্ছা, তো কোশ্চেনে বলেছে বাধা দানকারী বলের মান কত। এটা হচ্ছে কোশ্চেন, বাধা দানকারী বলের মান। তা আমরা ধরে নিচ্ছি যে বাধা দানকারী বলটা মূলত ধরলাম এফ, ঠিক আছে? তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে দ্য ভ্যালু অফ এফ। এফ এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো আমরা কিভাবে এফ এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি? তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমে এই গাড়িটার তোমার
ত্বরণ বের করতে পারি, যে এই গাড়িটা এখান থেকে যে এ বিন্দু থেকে 20 মিটার পার সেকেন্ড বেগ ছিল, কিন্তু সেটা যে জিরো হয়ে গেল, তার ত্বরণ বলতে মন্দন হয়েছে, তাই না? কারণ বেগ তো মন্দন। হ্রাস পেয়েছে। তাহলে তার মন্দনটাকে একটু বের করি, কারণ বল বের করতে কিন্তু ত্বরণ দরকার। সবসময় বল বের করতে ত্বরণ দরকার। আচ্ছা, ত্বরণটা কেন দরকার? এই যে আমি সূত্রটা লিখি, আমরা সূত্র জানি হচ্ছে এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু এম এ, তাই না? আসলে সূত্র হুম। এটা না, সূত্র হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম। এটা হচ্ছে সূত্র। এখন এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিই, তোমার ঘর্ষণ বলটা অ্যাড করে দিই। হ্যাঁ, রাস্তার ঘর্ষণ বল আছে, ধরো ঘর্ষণ বল, বা আরেকটু কঠিন করে দিই, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো ঘর্ষণ গুণাঙ্ক ধরো মিউ, মিউ দ্বারা প্রকাশ পায়। তাহলে মিউ দেওয়া হুম। আছে হচ্ছে 0.1 বা 0. আচ্ছা, ওয়ানই ধরি, ঠিক আছে? রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক 0.1। আচ্ছা, ওয়ান। তো তাহলে ঘর্ষণ বলটা কিভাবে বের করা যায়? ঘর্ষণ গুণাঙ্ক থেকে, জানো এটা? আচ্ছা, ভুলে ঘর্ষণ গেছো। বল। দেখো, ঘর্ষণ গুণাঙ্ক থেকে ঘর্ষণ বল বের করা যায়। তো কিভাবে যায় এটা আমি একটু দেখাচ্ছি, যে এখানে ছোট একটা চিত্র দেখাই। ধরো এই যে অ্যাম্বর বিশিষ্ট একটা বস্তু এখানে হেলানো তলে আছে, এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? তো এখন এই বস্তুটার ওজন কাজ করে নিচের দিকে, তাই না? ওজন হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু কত, এমজি। এমজি। আচ্ছা, এই ওজনটাকে যদি আমরা দুইটা উপাংশে ভাগ করি, একটা আনুভূমিক আর একটা উলম্ব উপাংশ, দুইটা উপাংশে যদি ভাগ করি, এই যে দেখো, এই বরাবর একটা উপাংশ, আর আরেকটা ধরো উলম্ব উপাংশ হচ্ছে এই যে এটা, এটার সাথে লম্ব 90 ডিগ্রিতে আছে, ঠিক আছে? তো হুম। এই বস্তুটার ওজনটাকে দুইটা উপাংশে ভাগ করলাম, তাহলে দুইটা উপাংশে ভাগ করলে এখন কিন্তু আসলে তার ওজনটা এখন আর নাই, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তো এই কোণটা থিটা, মানে এই কোণটাও কিন্তু থিটা, এই যে এই কোণটাও থিটা। এটা এটা মানো, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা। কেন? কারণটা কি? দেখো, এটা আমি একটু ব্যাখ্যা করি। ধরো এটা 30 ডিগ্রি, হ্যাঁ, ধরো থিটা 30 ডিগ্রি। আচ্ছা, এটা 30 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি? এই সবুজ কোণটা কত ডিগ্রি? এটা, 30 ডিগ্রি। হুম, থিটা যদি 30 ডিগ্রি হয়, এটা তো 60 হওয়ার কথা না? এই যে আমি আরেকবার হ্যাঁ। এটাকে ধরো একটু এদিকে আইনা দেখাই তোমার, ও স্যার, বুঝছি বুঝছি। এই যে দেখো, এই যে এটা হচ্ছে এমজি, এটা এটা 30 ডিগ্রি ধরছি। আচ্ছা, এটা 30 হলে এটা কিন্তু 60, হুম হুম। কারণ এটা তো 90, তাই না? এটা তো 90 ডিগ্রি। হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে যে এটা এটা তো একটা ত্রিভুজের মতোই, তাই না? যে এটাকে আমি যদি বর্ধিত করি, তাহলে এটা 30 হলে এটা 60 হবে, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি। আচ্ছা, এটা যদি 60 হয়, এটা তাহলে আবার 30 হবে না, এই কোণটা, তাই হ্যাঁ। না? হুম হুম। কারণ এই দুইটা মিলায় তো আবার 90 ডিগ্রি, যে এই দুইটা মিলায় তো 90 ডিগ্রি। বুঝছো এবার? আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে এই উপাংশটা হলো এমজি সাইন থিটা। আচ্ছা, কেন সাইন থিটা? কারণ এটার সাথে থিটা যুক্ত নাই। আর এই উপাংশটা হলো এমজি কস থিটা, এই যে এই উপাংশটা নীল কালারের উপাংশটা হলো এমজি এমজি কস। কস থিটা, ঠিক আছে? এখন এমজি কস থিটা বলে এই যে ভূমিতে, হ্যাঁ, এই যে তাহলে আমরা বলতে পারি যে এই যে এই ভূমিতে এইখানে এমজি কস থিটা বলে প্রেসার দেওয়া হচ্ছে।
হ্যাঁ। ভূমির উপরে ক্রিয়া করা হচ্ছে এই বলটা, তাই না? আর এই জি। বলটা, এই যে এই বলটা যেটা এমজি সাইন থিটা, এটা তো ভূমির উপরে ক্রিয়া করতেছে না, এটা হচ্ছে নিচে যাচ্ছে। এই এই বলে সে নিচে যাচ্ছে গাড়িটা। আর এই বলটা গাড়িটা হুম হুম। ভূমির উপরে, যে এটা তো ভূমি, তাই না? এই ভূমির উপরে হ্যাঁ। তোমার গাড়িটা প্রেসার ক্রিয়েট করতেছে কত বলে? এমজি কস থিটা। তাহলে এস ভূমি, ভূমি একটা প্রতিক্রিয়া বল দিবে না? তাহলে ভূমি একটা প্রতিক্রিয়া বল দিবে, সেটাও হ্যাঁ। কি হবে? এমজি কস থিটাই হবে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, ধরো তুমি, ধরো বসে আছো, হ্যাঁ, তোমার টেবিলের উপরে বসে আছো। ঠিক আছে, যে তোমার টেবিলের উপরে তুমি বসে আছো এখানে। তাহলে তুমি যে টেবিলের উপরে বসে আছো, হ্যাঁ, টেবিলের উপরে তুমি কতটুকু বল প্রয়োগ করতেছো? এমজি। এবং টেবিলও হুম। কিন্তু তোমাকে এমজি বল প্রতিক্রিয়া দিচ্ছে। এবং এটা কিন্তু তুমি অনুভব করতে পারো, তাই না? আর এটা খুব জি। ভালো অনুভব করতে পারবা যদি তুমি ধরো টেবিলের উপর দুই চারটা পিন রেখে দাও, তারপরে বসো। তাহলে ভালো অনুভব করতে পারবা যে টেবিলও যে তোমাকে এমজি বলে প্রতিক্রিয়া দিতে পারে, এটা অনুভব করতে পারবা, তাই না? আচ্ছা, যাই হোক। তো এখন ঘটনা হচ্ছে যে এখানে এমজি কস থিটা বলে ভূমিতে বল প্রয়োগ করা হচ্ছে। ভূমি প্রতিক্রিয়া বল দিচ্ছে কত? এমজি কস থিটা। তাহলে আমরা বলতে অস্থির। পারি যে ভূমি যে প্রতিক্রিয়া বল দিচ্ছে সেটা হলো এমজি কস থিটা। এবং সেটা যদি এমজি কস থিটা হয়ে থাকে, তাহলে ভূমির প্রতিক্রিয়া বল যদি, বুঝলাম, ভূমির প্রতিক্রিয়া বল যদি এমজি কস থিটা হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে প্রতিক্রিয়া বলকে যদি আর দ্বারা প্রকাশ করি, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে কত? এমজি কস থিটা। আর ঘর্ষণ গুণাঙ্কের সূত্রটা কি? ঘর্ষণ গুণাঙ্কের সূত্র হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু ঘর্ষণ বল ডিভাইডেড ভূমির প্রতিক্রিয়া বল। ঠিক আছে? ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে ঘর্ষণ বল ডিভাইডেড ভূমির প্রতিক্রিয়া বল। ওকে। তো তাহলে ঘর্ষণ বল যদি বের করি, তাহলে কি হবে? ঘর্ষণ বল, ঘর্ষণ গুণাঙ্ক ইনটু ভূমির প্রতিক্রিয়া বল, তাই তো? তাহলে হুম। এখান থেকে আমরা ঘর্ষণ বলটা বের করে নিতে পারি, যে এফ ইকুয়াল টু, তাহলে হবে ঘর্ষণ গুণাঙ্কের মান কত ছিল? 0.1 মাল্টিপ্লাই আর এর মান হচ্ছে এমজি কস থিটা। তাহলে এম কত ছিল? ভর 2000 কেজি। তাহলে 2000। 2000 ইন্টু জি এর মান হচ্ছে 9.8 ইন্টু কস থিটা মানে হচ্ছে cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এই পুরাটা হচ্ছে ঘর্ষণ বল। কত আসে? কি বলো? তাহলে তো আমি 0.1 না, ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.01। ঠিক আছে, 0.01 ধর ঘর্ষণ গুণাঙ্ক, আমি তো রাফলি একটা মান দিচ্ছি। ঠিক আছে, 0.01, কত আসে? 169.7 নিউটন হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে, অন বুঝছো এটা? ওকে। আচ্ছা, জি স্যার। ঘর্ষণ বলটা বের করলাম, আমরা অনেক কষ্ট করে ঘর্ষণ বল বের করলাম। আচ্ছা, এখন আমাদের কিন্তু অ্যান্সার এখনো বের হয় নাই, বাধা দানকারী বলের মান কত। আচ্ছা, আমরা এই পাশের চিত্রটা, মানে ধরো এটা যদি আমরা নাম দিই, এটা 2 নং চিত্র, আর এটা হচ্ছে ধরো 1 নং চিত্র। তো এই দুই হুম। দুই নং চিত্র অ্যানালাইসিস করে আমরা যেটা দেখলাম, একটা হেলানো তলে যদি কোনো বস্তু থাকে, তাহলে তার নিচের দিকে, হ্যাঁ, তাহলে তার নিচের দিকে কোন বলটা কাজ করে? নিচের দিকে কাজ করে এই যে এই বলটার, এই যে হ্যাঁ হ্যাঁ। এমজি এমজি সাইন থিটা। জি সাইন। এমজি সাইন থিটা কাজ করে নিচের দিকে, তাই তো? আচ্ছা, হেলানো তলে কোনো একটা বস্তু যদি থাকে, তাহলে তার এমজি সাইন থিটা মানে ওজনের একটা উপাংশ কাজ করে নিচের দিকে। পুরা ওজন নিচের দিকে কাজ করে না। পুরা ওজন কখন করে? একটা বস্তুকে মুক্ত ভাবে ফেলে দাও উপর থেকে, পুরা ওজনটাই নিচের দিকে কাজ করবে, তাই না? কিন্তু এটা তো আর মুক্ত ভাবে পড়তেছে না উপর থেকে, হেলানো তলে পড়তেছে। তাহলে এই জন্য এমজি হুম। সাইন থিটা বলে সে পড়বে। আচ্ছা, তো এখন তার নিচের দিকে কাজ করতেছে এমজি সাইন থিটা, আর বিপরীত দিকে কাজ করতেছে কোন বলটা? ঘর্ষণ বল। আচ্ছা, ভালো কথা বলেছ অয়ন। ঘর্ষণ বল, অবশ্যই ঘর্ষণ বল বিপরীত দিকে কাজ করে। তাহলে বিপরীত দিকে কাজ করতেছে হচ্ছে ঘর্ষণ বল, মানে স্মল এফ।
তাই না? অথবা হুম ঘর্ষণ বলকে কিন্তু এফ কে দ্বারাও প্রকাশ করা হয়, যে স্মল এফ দিয়ে আবার কে দেওয়া হয় একটা, মানে তোমার কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ। ঠিক আছে, এই জন্য হুম স্মল কে দেওয়া প্রকাশ করা হয়। আচ্ছা, ঘর্ষণ বল আমরা জানি গতির বিপরীতে কাজ করে। আচ্ছা, তাহলে হুম। নিচের দিকে কাজ করতেছে এমজি সাইন থিটা, আর উপরের দিকে কাজ করতেছে ঘর্ষণ বল। আরো একটা বল আছে, এই যে প্লাস হচ্ছে এই যে এফ, এই বাধা দানকারী বল মানে কি জানো? বাধা দানকারী বলটাই হচ্ছে ব্রেক জনিত বল। এই যে ব্রেক আচ্ছা। জনিত, ব্রেক না চাপলে তো আর হচ্ছে জিরো হয়ে যায় না, তাই না? বেগ, শেষ বেগ। হ্যাঁ। আচ্ছা, তাহলে ব্রেক চাপছে, এই ব্রেক জনিত বলটাই তো বাধা দানকারী বল। তাহলে ব্রেক জনিত বলটা কি গতির বিপরীতে কাজ করবে না? আচ্ছা, তাহলে যে গতি কাজ করতেছে এমজি সাইন থিটা নিচের দিকে, তাহলে বিপরীতে কাজ করতেছে কি? এফ প্লাস এফ, তাই না? ওকে, তাহলে এই যে আমরা যে লিখছিলাম সামেশন অফ এফ, তাহলে এটা কিন্তু অযথা লিখিনি, কারণ একটা বস্তুর উপর মোট বল, তাহলে এখানে সামেশন এফটা কত? সামেশন অফ এফটা হচ্ছে এফ প্লাস এফ মাইনাস এমজি সাইন থিটা, এটা হচ্ছে আচ্ছা। সামেশন অফ এফ। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে, এটা ইকুয়াল টু কি? এম এ, হুম। এম এ। তাহলে এটা কি বুঝতে পারছো অয়ন, যে সামেশন অফ জি এফটা স্যার। এটা কেন হলো? হুম? হ্যাঁ হ্যাঁ। এই পুরাটা হচ্ছে সামেশন অফ, এই পুরাটা সামেশন অফ। আমি শোনো। হ্যাঁ, এখন আমার কোশ্চেন হলো যে আমরা এমজি সাইন থিটা থেকে কেন এফ প্লাস এফ বিয়োগ করলাম, মানে এই বলটা হুম, কেন বেশি ধরলাম? দেখো, যদি এই বলটা বেশি না হয় তাহলে তো আর গাড়িটা থামতো না, বুঝো নাই? হ্যাঁ এমজি সাইন থিটাকে আস্তে আস্তে করে নিউট্রাল করছে, তাহলে আমরা বলতে পারি যে ক্যাপিটাল এফ প্লাস স্মল এফ এই বলটাই বেশি। আচ্ছা, হ্যাঁ এবং হ্যাঁ। দুইটা বল বিপরীত হওয়ার কারণে আমরা কিন্তু এই যে মাইনাস দিলাম। আচ্ছা, এবং জি। এটা সমান হচ্ছে এম। এটা বুঝতে পারছো আশা করি, সামেশন অফ এফ। বা তুমি এভাবেও চিন্তা জি করতে স্যার। পারো, ধরো এটা হচ্ছে মাঝখানে অয়ন। জি স্যার। আচ্ছা, এই যে এটা এটা ধরো আর কি তুমি অয়ন, আর এটা ওকে। ধরো তোমার, এটা ধরো অয়নের এক্স, আর এটা ধরো অয়নের ওয়াই। তো এখন ধরো অয়নের এক্স ধরো অয়নকে তোমার 10 নিউটন বলে টানছে, আর অয়নের ওয়াই ধরো অয়নকে 6 নিউটন বলে টানছে। তো এখন অয়ন কোথায় যাবে? ঠিক আছে, তো 10 নিউটন। আচ্ছা, অয়নের ভর ধরো কত, 60 কেজি ধরলাম। অয়নের ভর 60 কেজি, 60 কেজি ভরের একটা অয়নকে এক দুইজন বিপরীত দিক থেকে 10 আর 6 নিউটন বলে টানছে। তাহলে অয়ন কত ত্বরণে যাবে? দেখো, সূত্র হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তো সামেশন অফ এফ হচ্ছে অয়নের উপর নিট বল। নিট বল কত? তুমি 10 থেকে 6 বিয়োগ করবা না, 6 থেকে তো আর জি 10 স্যার। বিয়োগ করবা না, তাহলে 10 থেকে 6 না। বিয়োগ করেছো, সমান এই যে অয়নের ভর হচ্ছে 60 কেজি, ইন্টু হচ্ছে ত্বরণ হচ্ছে এ। তার মানে আলটিমেটলি 4/60। অয়ন, তুমি এত ত্বরণে এক্স এর দিকে যাও। ঠিক আছে, দেখো আমরা অঙ্ক করে জি। ফেললাম। তো এখানেও সেম কাজটাই হয়েছে, যে এই গাড়িটার উপরে দুইটা বল প্রয়োগ হয়েছে, বিপরীত দিকে একটা বল, আর যেদিকে চলতেছিল সেদিকে একটা বল। তো বিপরীতের বলটা কিন্তু বেশি, যদি বেশি না হইতো তাহলে গাড়িটা কিন্তু থামতো না, গাড়ি কারণ এখানে থামতো না। আমাদেরকে হুম বলে দিছে যে বি বিন্দুতে শেষ বেগ শুড বি জিরো। আচ্ছা, তো এই যে এখন তো মান আমরা সবই জানি, স্মল এফ এর মান জানি, হ্যাঁ, এই যে স্মল এফ জানি, হুম। এম জানি, জি জানি, সাইন থিটা, থিটাও তো জানি 30 ডিগ্রি, ভর হ্যাঁ। জানি। এটা এখনো জানি না যদিও, এটা কিন্তু ওটা চাইলেই জানি। আমরা বের করতে পারি। এটা কিন্তু হুম। চাইলেই বের করা যায়। কিভাবে বের করা যায়? ওই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, কারণ এখানে মন্দন হইছে, মন্দন হইলে হুম হুম মাস্ট। -2as। ও, এখানে আরেকটা কথা, তোমাকে এটার দূরত্ব কিন্তু বলে দিবে, বলে দিবে যে এখান থেকে এই যে দূরত্বটা, এটা ধরো 40 মিটার, তাহলে গাড়িটা 40 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে গেছে। হ্যাঁ, এই কথাটা বলে দিবে প্রশ্ন। তাহলে তুমি দেখো, এস জানো, আদি বেগ জানো, শেষ বেগ জানো, তাহলে এখান থেকে কি এ বের করতে পারবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ তুমি পারি। সবকিছুই জানো, ক্যালকুলেশন করে তুমি আলটিমেটলি এফ এর মান পেয়ে যাবে। বুঝা গেছে? তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক,
নিউটনীয় বলবিদ্যার জন্য এটা গুরুত্বপূর্ণ এবং কাজ ক্ষমতা শক্তির জন্য এটা গুরুত্বপূর্ণ। তো এখন কাজ ক্ষমতা শক্তির জন্য এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এখানে তো কাজ ক্ষমতা শক্তির কোনো সূত্র ব্যবহৃত হয়নি, হয়েছে? হয়নি। কিন্তু এটা কাজ ক্ষমতার শক্তির জন্য গুরুত্বপূর্ণ কেন, এটা আমি এখন ব্যাখ্যা করব। আচ্ছা দেখো, তাহলে আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা একটু আলোচনা করি। কাজ ক্ষমতা শক্তি দিয়ে অঙ্কটা করা যায়, এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো, এখানে আমি আরেকটা সূত্র নিই। দেখো, আমরা কাজ ক্ষমতা শক্তির আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য হচ্ছে যে কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে? বুঝছো এটা? জি হুম? স্যার। আমি তো কিছুই বুঝাইনি, বুঝলা কি? আচ্ছা, এটাই স্যার সূত্র। যাক, কৃত কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। ঠিক আছে? আচ্ছা, তো এখন কৃত কাজ মানে হচ্ছে ডব্লিউ। আচ্ছা, ডব্লিউ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন। তাহলে এইখানে একটু খেয়াল করে দেখ, আদি বেগটা বেশি না শেষ বেগ থেকে? আচ্ছা, তাহলে তুমি গতিশক্তির পরিবর্তনটা হবে এই যে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। কারণ ওইটা যদি দিতা তাহলে আবার মাইনাস আসতো। হ্যাঁ হ্যাঁ। বুঝছো এটা? গতিশক্তি জি গতিশক্তি স্যার। মানে